দেখো আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n তম কক্ষপথে বা স্তরে উদ্দীপিত করা হলো। ইলেকট্রনটির ভূমিস্তরে সংক্রমণের জন্য, ভূমিস্তর মানে বুঝতেই পারছো প্রথম কক্ষপথে, সংক্রমণের জন্য পরমাণু থেকে সম্ভাব্য কতগুলি বর্ণালী সৃষ্টি হবে। তো আমরা এইভাবে বার করতে পারি। আবার বলে দিচ্ছি, অনেকগুলো স্তর এঁকে নাও। ধরে নাও এটা প্রথম স্তর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর স্তর। তো যদি 1 নম্বর স্তর থেকে ইলেকট্রনটিকে 2 নম্বর স্তরে উদ্দীপিত করা হয় তাহলে কত রকম আসবে? একটি মাত্র বর্ণালী পাওয়া যাবে। যদি 1 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটিকে 3 নম্বর কক্ষপথে উদ্দীপিত করা হয় তাহলে 3 থেকে নামতে গেলে এই একটা, 3 থেকে 2 এ ট্রানজিশন হতে পারে, 2 থেকে 1 এ হতে পারে, আর 3 থেকে 1 এ হতে পারে। বোঝা গেল? ঠিক আছে। তারপরে দেখো যদি 1 থেকে 4 এ চলে যায় কোনো কারণে ইলেকট্রনটা উদ্দীপিত হয় তাহলে 4 থেকে 3 এ, 3 থেকে 2 এ, 2 থেকে 1 এ, এটা হলো। আচ্ছা 3 থেকে 1 এ, এটা হলো। ঠিক আছে, এই রকম ট্রানজিশন এতগুলো হবে। 4 থেকে 1 এ আর একটা ব্যাপার আছে, 4 থেকে 2 এ, 2 থেকে 1 এ। তাহলে দেখো এই 2 থেকে 1 এটা যেহেতু হয়ে গেছে, ঠিক আছে। আমার বক্তব্যটা শুনলে আশা করি বুঝতে পেরেছো। আমি বলছি দেখো 4 নম্বরে যদি উদ্দীপ্ত হয় 4 থেকে 3 এ, 3 থেকে 2 এ, 2 থেকে 1 এ, 3 থেকে 1 এ, ঠিক আছে। 4 থেকে 2 এ আর 2 থেকে 1 এ, কিন্তু 2 থেকে 1 একবার পেয়ে গেছি এখানে, ঠিক আছে। আচ্ছা, আর 4 থেকে সরাসরি 1 এ, তাহলে কতগুলো পেলাম? 1 2 3 4 5 6, 6 রকমের। ঠিক আছে, তো এইভাবে যদি নির্ণয় করি সেটা অনেকটা হ্যাপাজার্ডলি হবে। তাহলে আমরা কোন সূত্র লাগাবো মুকেশ, বলো? দেখো এখানে কেউ বলতে পারবে না যে এতগুলোই বেরোবে, কিন্তু হ্যাঁ এতগুলো বেরোবার পথ আছে। তাহলে এটাকে সম্ভাবনা সূত্র বলবো। তাহলে যেহেতু 1 নম্বর স্তরটা নির্দিষ্ট, ঠিক আছে, আর এই স্তরটা নির্দিষ্ট হওয়ার জন্য এখানে সূত্রটা দাঁড়াবে যদি n তম কক্ষপথে উঠে যায় তাহলে সম্ভাবনা সূত্র থেকে বলছে যে যতগুলো ট্রানজিশন হবে এই 1 নম্বর স্তর থেকে 2 নম্বর, 4 থেকে 3, 3 থেকে 2, 3 থেকে 1, 2 থেকে 1, 4 থেকে 1, এই ট্রানজিশনগুলোকে আমরা গণনা করতে গেলে লিখতে হবে NC2। এবারে NC2 মানে কি? NC2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 2 এটার ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল 2। এবারে দেখো ফ্যাক্টোরিয়াল n মানে কি? ফ্যাক্টোরিয়াল 4 মানে কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক এইভাবে আমরা লিখতে পারি। এটা কতটা ভাঙা যায় ততটাই ভাঙবো। n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল সরি ইন্টু n মাইনাস 2, এরকম করে করে চলে যাওয়ার কথা, কিন্তু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল করে আমি দেখিয়ে দিতে পারি। সরি, হ্যাঁ n ইন্টু হবে, n ইন্টু। তাহলে কি হলো, নিচে রইল কত? n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে রইল কত? 2 ইন্টু 1। দেখো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 কেটে যাবে, তাহলে কত রইল? n ইন্টু n মাইনাস 1 বাই 2। ঠিক আছে, এই হলো আমাদের দ্বারা প্রাপ্ত, মানে আমরা কতগুলো ওখান থেকে কত রকমের তরঙ্গ দৈর্ঘ্য পাবো বা কতগুলো ট্রানজিশন হবে এটা জানতে পারা গেল। আর যদি এত রকমের ট্রানজিশন হয় তাহলে এত রকমের আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, এই প্রশ্নটা আরেকবার আমি বলে দিচ্ছি। ছায়ার প্রবলেম সেট 1 এর 19। কুলিজ নলের অ্যানোডে ইলেকট্রন আঘাত করে 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি নির্গত করেছে বা উৎপন্ন করেছে। তো আঘাতের ঠিক আগে
ইলেকট্রনটির গতিশক্তি কত হবে। তো আমরা জানি কুলিজ নলে ইলেকট্রন দ্বারা অর্জিত গতিশক্তি, কুলিজ নলে ইলেকট্রন দ্বারা অর্জিত শক্তি ই ইজ ইকুয়াল টু ই ভি। কেন? কারণ কুলিজ নলে দুটি ইলেকট্রোড অর্থাৎ ক্যাথোড আর অ্যানোডের মাঝে ইলেকট্রনকে ত্বরান্বিত করা হয়, এদিকটা প্লাস দেওয়া হয়, এদিকটা মাইনাস। এইভাবে কুলিজ নলে ইলেকট্রনটা প্লাসের দিকে ছুটে যায়, অর্থাৎ কি অ্যানোডের দিকে ছুটে যায়। তো অর্জিত শক্তি এইটা কত শক্তি? ইলেকট্রনের আধান এবং এই দুই প্লেটের বিভব প্রভেদ ইভি। এরপর ধরে নাও এইখানে আঘাত করার পর প্রথম সংঘর্ষেই তার সমস্ত শক্তি নির্গত হয়ে গেল, অর্থাৎ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবো এক্ষেত্রে। তো এখানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কথাটা উল্লেখ করা নেই, তবু আমরা ধরে নেব। ছায়ার এই অঙ্কটাতে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা কত? ছায়া প্রবলেম সেট 119, কোয়েশ্চেন নাম্বার 19। তাহলে আমাদের কাছে আছে কুলিজ নলে একটা ইলেকট্রনের শক্তি হয় ই ইজ ইকুয়াল টু ইভি। এইবারে প্রথম সংঘর্ষ, ইলেকট্রনটা এই ভারী একটা মলিবডিনাম বা টাইটানিয়াম যাই হোক এর উপর আঘাত করলো, ইলেকট্রনটা দিয়ে ইলেকট্রনটা শোষিত হয়ে গেল, আর এখান থেকে শক্তি বেরোলো কি? এক্স রশ্মি বেরোলো। কত তরঙ্গ দৈর্ঘ্যের? না, ওয়ান অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি বেরোলো। ঠিক আছে, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের যে এক্স রশ্মি বেরোলো তার যদি ল্যামডা হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তার শক্তি কত? আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, কোনো একটা ফোটন যার তরঙ্গ দৈর্ঘ্য আমার জানা আছে তার যদি শক্তি বলে তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে দেখো ইলেকট্রনটি যতটা শক্তি সংঘর্ষে বর্জন করলো এইটা, আর ফোটনের যতটা শক্তি উৎপন্ন হলো এইটা, এই দুটো সমান হবে যদি কোনো শক্তি লস না হয়। তাহলে আমরা ধরবো ই, এই যে এটা করলাম, তাহলে এটাকে আমরা করব ল্যামডা ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। আবার দেখো এইচ সি মানে তোমাদের মানটান দেয়া আছে, তোমরা দেখবে তোমাদের বইয়ে মান দেয়া আছে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার ইত্যাদি আছে, 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আর সি মানে দেয়া আছে তোমাদের কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এগুলোতে জুল সেকেন্ড, এরকম দেয়া আছে ল্যামডার মান। তো তোমরা এইগুলো ক্যালকুলেশন করে বসিয়ে দেখতে পারো বা সরাসরি করতে পারো যে এইটা যেহেতু আমাদের ল্যামডা অ্যাংস্ট্রম দেওয়া আছে, আমরা জানি এইটা হবে 12,412 বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম। এটাও একটা প্রসেস। ঠিক আছে, বাকি ওগুলো মান বসিয়ে তো করতেই পারো, তুমি মান বসিয়ে ওগুলো করতেই পারো। ঠিক আছে, নেক্সট হবে কত? 12,412 বাই অ্যাংস্ট্রমে ল্যামডার মান কত হচ্ছে? 1 অ্যাংস্ট্রম, সমান হয়ে গেল কত? এর শক্তি চেয়েছে, এর শক্তি যদি আমরা মনে রাখবে এটা ল্যামডা ইন অ্যাংস্ট্রম বসালে এখানে কি হয়? ই ইন ইভি। শক্তিটা কিসে আছে? ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, তাহলে আমরা বলবো ই ইজ ইকুয়াল টু কত বেরোবে দেখো? 1.2412। 1 দিয়ে কাটলে তো কিছুই হবে না, তাহলে এটা আসবে ইলেকট্রন ভোল্ট, তাহলে ইলেকট্রন ভোল্ট, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইভি, অর্থাৎ ইলেকট্রনটার শক্তি কত ছিল বেরিয়ে গেল। আর যদি তোমরা ক্যালকুলেশন করতে চাও ওই জুল টুল করে, তাহলে করতে হবে কি? এইচ এর মান বসালে, তাহলে শুনবে ই ইজ ইকুয়াল টু এইচ এর মান 6.6 কত ছিল? 602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই ল্যামডাটাকে অ্যাংস্ট্রমে দিয়েছি, সেটাকে প্রথমে তো করতে হবে তোমাকে কি? অ্যাংস্ট্রম। তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার হয়ে গেল, এটা জুল বেরোবে। তারপরে কি করবে? এইটাকে আবার এটা যা আছে তাকে আবার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19
এই কুলম দিয়ে ভাগ করতে হবে, তবে ইলেকট্রন ভোল্ট আসবে। এই যা রাশিটা বেরোলো তাকে আবার 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করতে হবে, তবে গিয়ে ইলেকট্রন ভোল্টে উত্তর আসবে। তো তোমাকে যদি পরীক্ষা হলে বলে দেয় যে কত শক্তি ছিল ইলেকট্রনটি, সেটা ইলেকট্রন ভোল্টে বার করো, তাহলে তুমি এই পদ্ধতিটা অথবা এই পদ্ধতিটা করতে পারো। আর যদি তোমাকে বলে যে না, জাস্ট বলে দেয় যে কত ইলেকট্রনটির শক্তি কত ছিল, তাহলে তুমি জুলেও বার করতে পারো, সেখানে কোনো ভুল নেই। ঠিক আছে? এটা 10⁻10 হবে, এটা 18 করে দিচ্ছি ভুল করে। আর এটা ছিল কি, ল্যামডা ছিল না, ল্যামডা অ্যাংস্ট্রম ছিল 10⁻10 মিটার। ঠিক আছে, যাই হোক ক্যালকুলেশন করে দেখবে। দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে Li++ অর্থাৎ লিথিয়াম প্লাস প্লাস এর প্রথম উদ্দীপিত কক্ষপথ মানে দ্বিতীয় কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে যদি আমি বাইরে বার করে দিতে পারি, তাহলে কত শক্তি লাগবে। আগে সিচুয়েশনটা বোঝো। লিথিয়াম প্লাস প্লাস এর প্রথম উদ্দীপিত কক্ষপথ, আচ্ছা লিথিয়াম প্লাস প্লাসে কটা ইলেকট্রন আছে? 3টা থাকার কথা প্রথমে, তারপর লিথিয়াম প্লাস প্লাস একটা ইলেকট্রন চলে গেল, দুটো ইলেকট্রন চলে গেল। লিথিয়াম মানে হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3 নম্বর মৌল, তার থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, একটা মাত্র ইলেকট্রন আছে। তাহলে কোন কক্ষে আছে? কে কক্ষে। এবারে কে কক্ষ থেকে প্রথম উদ্দীপিত কক্ষপথ মানে কি? কে কক্ষপথ থেকে প্রথম উদ্দীপিত কক্ষপথ মানে কি? দ্বিতীয় কক্ষপথ। তাহলে এইবারে আমরা অঙ্কটা এগোবো, অর্থাৎ আমরা আগে দেখব যে লিথিয়ামের প্রথম উদ্দীপিত কক্ষপথে ইলেকট্রনটার শক্তি আছে কত, আর কত দিলে ওর শক্তি 0 হবে, অর্থাৎ ওটা পরমাণুর বাইরে বেরিয়ে যাবে। আর কত শক্তি দিলে ওই ইলেকট্রনটা পরমাণুর বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ তার শক্তি 0 হবে। তাহলে দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষে শক্তি কত? এইটা E1 = -13.6 × Z² / n²। আমাদের সূত্র জানা আছে, Z = 1 আর n = 1 যদি বসাই, কেন? হাইড্রোজেন মানে Z = 1 আর প্রথম কক্ষ মানে n = 1 বসালে -13.6 ইলেকট্রন ভোল্ট। এইবারে লিথিয়াম স্টপ, এইবারে লিথিয়াম হচ্ছে Z = 3। ঠিক আছে, যাই হোক তাহলে আমরা দেখলাম হাইড্রোজেনের প্রথম কক্ষ মানে কি, হাইড্রোজেন বলতে গেলে Z = 1 বসালাম আর প্রথম কক্ষ বলতে n = 1 বসালাম, তারপর আমরা পেলাম 13.6। এটা কিন্তু তোমাদের সাপ্লাই করা আছে বইয়ে। এখন বলেছে লিথিয়ামের প্রথম কক্ষ, লিথিয়াম প্লাস প্লাস মানে তার কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। কিন্তু ইলেকট্রন একটা থাকলো, লিথিয়ামের কেন্দ্রে কটা প্রোটন আছে? 3টা। তাহলে Z = 3, লিথিয়ামের Z = 3। প্রথম উদ্দীপিত স্তর মানে কি? প্রথম উদ্দীপিত স্তর মানে প্রথম স্তরটা নয়, ওটা ভূমি স্তর। প্রথম উদ্দীপিত স্তর মানে দ্বিতীয় স্তর, তাহলে n = 2 বেরোলো। তাহলে দুটো জিনিস বেরোলো। তাহলে লিথিয়াম প্লাস প্লাস এর প্রথম উদ্দীপিত স্তরের শক্তি কত? E2। আমরা E2 এটা কেন বললাম? ওই E1 এর সঙ্গে এই E2 কে জুড়তে যেও না, হ্যাঁ, এটা লিথিয়ামের জন্য। ঠিক আছে, তাহলে তখন কত হবে? 13.6 এবং Z² / n²। দেখো Z² / n² এর জায়গায় কত বসবে? Z মানে 3 বসবে আর n মানে 2 বসবে, দিয়ে বেরোলো কত? 30.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ লিথিয়ামের দ্বিতীয় কক্ষে যে ইলেকট্রনটা আছে তার শক্তি কত আছে? লিথিয়াম প্লাস প্লাস এর দ্বিতীয় কক্ষে অর্থাৎ প্রথম উদ্দীপিত কক্ষে যেসব ইলেকট্রন আছে তার হচ্ছে -30.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে একে আর কত শক্তি দিলে এটা বাইরে চলে যাবে? বা বলতে পারি এই ইলেকট্রনটাকে বাইরে বার করতে কত শক্তি লাগবে? তখন বলবো এই কক্ষের ইলেকট্রনটির যা শক্তি আছে মানে মাইনাস, ঠিক ততটা পজিটিভ শক্তি ওকে দিলে এর শক্তি 0 হয়ে যাবে। আর ইলেকট্রনটার শক্তি 0 হওয়ার অর্থ হলো ইলেকট্রনটা পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বেরিয়ে গেল। অর্থাৎ এই ইলেকট্রনটাকে বাইরে বার করতে হলে +30.6 ইলেকট্রন ভোল্ট শক্তি লাগবে। ঠিক আছে, বলছি এখন প্রশ্নটা হচ্ছে ছায়ার প্রবলেম সেট 1 এর 15, কোশ্চেন নাম্বার 15। প্রশ্নটা হচ্ছে বলেছে হাইড্রোজেনের প্রথম উদ্দীপিত শক্তি স্তর যেটা, সেখান থেকে প্রথম উদ্দীপিত শক্তি স্তর দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর মানে প্রথম উদ্দীপিত শক্তি স্তর থেকে প্রথম স্তরে এবং সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর থেকে দ্বিতীয় স্তরে সংক্রমণ হলে
যে ফোটনগুলো নিঃসৃত হয় তাদের শক্তির অনুপাত কত। তাহলে আগে বলি দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর, n = 2 আর n = 1, এই। আর ইনফিনিটি, এই যে ইনফিনিটি, সর্বোচ্চ অনুমোদিত শক্তির n = ইনফিনিটি, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় শক্তি স্তর থেকে এখানে আসবে, এ কতটা শক্তি ত্যাগ করবে এটা দেখাতে হবে আমাকে, আর এইখান থেকে এইখানে এই কতটা, তাহলে এটা হচ্ছে E21 আর এটাকে বলছি E∞1, ঠিক আছে। এই দুটোতে যে শক্তি, সরি ∞2 হবে 2 নম্বর কক্ষপথে, দেখবে এই দুটো ফোটনের শক্তি যেটা তাদের অনুপাত চেয়েছে। তাহলে আমরা কিন্তু কোথাও একটা এগুলো জানি, কিন্তু দেখো তো বুঝে, প্রথমে বলেছে এইটা এইটা, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর আসবে এই শক্তির পার্থক্য। তাহলে E21 এ কত শক্তি, না দেখো এটা E2 - E1, যেহেতু হাইড্রোজেন তাহলে আমরা জানি E2 মান হচ্ছে -3.4 মাইনাস 1 নম্বর, তোমরা জানো এইটা হচ্ছে 13.6, এটা হচ্ছে 3.4 মাইনাস, আর এইটা হচ্ছে 0, এগুলো সব ইলেকট্রন ভোল্টে শক্তি তোমরা জানো, -3.4 মাইনাস 13.6, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে কত হলো শক্তি পার্থক্য, দেখো, আচ্ছা এটা শর্টে করতে গেলে আরো যাই হোক, তাহলে 13.6 থেকে 3.4 বাদ যাবে, 10.2 ইভি। একইভাবে এই যে এইটা, অর্থাৎ ইনফিনিটি থেকে মানে সর্বোচ্চ অনুমোদিত কক্ষপথ থেকে দ্বিতীয় অনুমোদিত কক্ষপথে যদি নেমে আসে তাহলে তার শক্তি কত হবে, E∞2 সমান কত হবে, না সর্বোচ্চ অনুমোদিত কক্ষপথের শক্তি মানে 0 মাইনাস দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তরের শক্তি -3. এটা অ্যাকচুয়ালি E∞ - E2 সমান হবে কত, 0 মাইনাস -3.4 ইলেকট্রন ভোল্ট সমান কত হবে, 3.4 ইভি। তাহলে এবার এদের অনুপাত E21 E∞2 সমান হবে কত, 10.2 is to 3.4, এটা হবে 3:1, লিখে নেবে, ঠিক আছে, এটা হবে 3:1। ছায়া প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 18, যদিও কোশ্চেনটা সহজ তবু এটা করে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে 0.8 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপাদনের জন্য কুলিজ নলের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদের সর্বনিম্ন মান কি হবে। কমপক্ষে কত বিভব প্রভেদ প্রয়োগ করলে, কুলিজ নলের প্রান্তদ্বয়ের মধ্যে কমপক্ষে কত বিভব প্রভেদ প্রয়োগ করলে একটি 0.8 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি পাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো তথ্যগুলো কিছু দিয়েছে, ইলেকট্রনের চার্জ দিয়েছে, প্লাঙ্কের কনস্ট্যান্ট দিয়েছে, ইত্যাদি দিয়েছে। তো আমি আমার মতো করে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো কুলিজ নলের, যদি কুলিজ নলের স্ট্রাকচারটা ভাবি তো এইরকম, তো কুলিজ নলের মধ্যে এদিকটা মাইনাস থাকে, এদিকটা প্লাস থাকে, এখানে থাকে এখানে ওই মাইনাস আর এদিকে প্লাস, একটা উচ্চমানের ব্যাটারি দেওয়া থাকে উচ্চমানের, আর এখান থেকে ইলেকট্রনগুলো এখানে যায়। তাহলে এই যে এখানে বিভব প্রভেদটা ইউজ করা হয়, সেই বিভব প্রভেদটা একটা ইলেকট্রন পেলে তার শক্তি ইভি। তাহলে আমরা জানলাম ইভি হচ্ছে ইলেকট্রনের শক্তি। এখন ইলেকট্রনের শক্তি সংঘর্ষ করার আগের মুহূর্তে, এবং এই ইলেকট্রনটা যদি তার সমস্ত শক্তিকে প্রথম সংঘর্ষেই পুরোপুরি
ফোটনের আকারে বার করে দিতে পারে। তাহলে সেই তড়িৎ শক্তি হবে এইচ সি বাই ল্যামডা। আমাদের ল্যামডা সাপ্লাই করা আছে, ই সাপ্লাই করা আছে, এইচ সাপ্লাই করা আছে, অর্থাৎ ল্যামডা জানি, ই জানি, এইচ জানি, সি তো এমনিতেই জানি, আর ভি চেয়েছে। তাহলে কিরকম হবে অঙ্কটা? তাহলে ভি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ই। ঠিক আছে? তো দেখো, যদি আমি এইচ সি সমান 12,412 বা 420 বসাই, তোমাদের বইয়ে 420 দেওয়া থাকে, বসাই, আর ল্যামডাটাকে অ্যাংস্ট্রমে বসাই 0.8, তাহলে এই শক্তিটা পুরো বেরোবে ইলেকট্রন ভোল্টে। এখন ইলেকট্রন দিয়ে ভাগ করবি, এই যে ইভি, এই শক্তিটা বেরোবে কিসে? ইলেকট্রন ভোল্টে শক্তিটা বেরোবে। তাকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার ওটা ভোল্টেজ বেরিয়ে যাবে। ঠিক তো? তাহলে আমরা সেটাই করব। তাহলে আমরা আগে বার করব কি না, শক্তি বার করব। তাহলে 12,420 বাই ল্যামডা মানে হচ্ছে 0.8, এটা বেরোলো ইলেকট্রন ভোল্ট। কত বেরোবে এটা? এটা বেরোলো ইভি, ইলেকট্রন ভোল্ট। তাহলে 12,412 বাই 0.8 ক্যালকুলেশন করলে কি বেরোবে? 420 ভাজিত 0.8 বেরোলো 15,525 বেরোলো। এটা হচ্ছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? এটা কিন্তু ইলেকট্রন ভোল্টে বেরিয়েছে, ইলেকট্রন ভোল্টে বেরোলে কে ইলেকট্রন দিয়ে